তাই ইংরেজ গভর্নমেন্ট, কোম্পানি গভর্নমেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নমেন্ট 1813 সালে তারা ভারতবর্ষে প্রথম সার্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করলেন, 1 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। এই 1 লক্ষ টাকা যখন বরাদ্দ করল, এই ভারতবর্ষের সমাজপতি তারা সবাই মিলে মিটিংয়ে কিন্তু বসে গেলেন তারা। একবারে দেখবেন ইংরেজের বড় বড় কোম্পানি, বড় বড় পোস্টে সব এখানকার কায়েদ বাউন্ডার, ভারতবর্ষের যারা জমিদার চোরদার তারা সব। তারা বলল যাদের আমরা অসুদ বলি, যাদের সই না, যাদের ছায়া মারালে জাপ যায়, তারাও স্কুলে যাবে, আর সেই স্কুলে আমার সন্তানও পড়বে, এটা মেনে নেওয়া যায় না। তারা বলল আপনারা স্থগিত রাখেন। 2 বছর ধরে তাদের আলোচনা হলো। 1815 সালে সিদ্ধান্ত যে হয় সবার জন্য শিক্ষা ব্যবস্থা হবে না কোন সময়। 2 বছর ধরে তারা সিদ্ধান্ত নিল, সারা ভারতবর্ষে যারা মাথা, যারা সবার সঙ্গে একই স্কুলে বসে লেখাপড়া করবে, আমাদের ঘরের ছেলেরা হবে না, আমাদের তখন মেয়েদের স্কুলে পাঠাতো। তাহলে কি করতে হবে না, এখানকার যারা প্রতিষ্ঠিত একমাত্র তাদের স্কুলের ব্যবস্থা হবে। তাই প্রথম এই দেশের যারা কায়েদ বাউল, উচ্চ প্রতিষ্ঠিত জমিদার জোয়ারদার নায়েব সাহেব, তাদের জন্য প্রাথমিক স্কুল তৈরি হয়। ইংরেজি শিখে তারা ইংরেজি শিখতে পারলো, কিন্তু আমাদের ঘরের জন্য ব্যবস্থা থাকলো না। তার জন্য গুরুচাঁদ ঠাকুর জন্মাচ্ছে 1846 সালে, তাকেও স্কুলে ভর্তি করছে না। 1852 সালে যখন গুরুচাঁদ ঠাকুরকে পাঠশালায় নিয়ে গেল, নবসূত্র চন্ডাল বলে বার করিয়া দিল। তখন তো নব বলতো না, চন্ডাল বলতো, যে তোমরা চন্ডাল, আর চন্ডালের শিক্ষা দীক্ষায় অধিকার নাই। যখন তাকে পাঠশালায় ভর্তি নিল না, হরিচাঁদ ঠাকুর দশরথকে খবর যখন দেয়, গুরুচাঁদ ঠাকুরকে দশরথ বাড়ি নিয়ে যায়। দশরথের বাড়ি বর্ণ পরিচয় ছিল, ওখানে বসে বর্ণ পরিচয় হলো। তারপরে মুসলমানের মক্তবে গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি করে দিল। দেখেছেন, হিন্দুর পাঠশালায় গুরুচাঁদ ঠাকুর সুযোগ পেলেন না, মুসলমানের মক্তবে ভর্তি হল। সেখানে বসে মাইনর পাস করেছিল। আমি বলি সবার ধারে, সেখান থেকে শিক্ষা আন্দোলন শুরু করে। গুরুচাঁদ ঠাকুর বলেছিল, বাবা তাহলে কি করবো? হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, কথা নেবে, তোমার উপরে প্রথম দায়িত্ব দিলাম, এই যারা লাঞ্ছিত, বঞ্চিত, সঞ্চিত ব্যথা নিয়ে হাজার হাজার বছর ধরে তারা জাতের নামে, ধর্মের নামে তারা নিপীড়িত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের লেখাপড়া শিখিয়ে আত্মমর্যাদার সহিত মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে তার ব্যবস্থা তুমি আগে করবে। এই জন্যে গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে, স্বজাতির বিদ্যা শিক্ষা দিতে ঘরে ঘরে। স্বজাতি বলতে তিনি এক মানব জাতিকে বুঝিয়েছেন, জাত আর জাতি এক নয়। তাই যত পিছিয়ে রাখা 36 জাতি বঙ্গের ভিতরে, তাদের জন্য আন্দোলন শুরু করল। হাজার হাজার পাঠশালা গুরুচাঁদ তৈরি করে দিল। তার অনুগামী যখন তার বাড়িতে আসতেন, দেখে বলতেন, তাই গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। কি বলতেন, বাঁচি কিংবা মরি তাতে কোনো ক্ষতি নাই,
গ্রামে গ্রামে পাঠশালা করে যেতে চাই। আজকে আমাদের মানুষ লেখাপড়া শিখেছে, এই কার জন্য শিখেছে? বাবা গুরুচাঁদের জন্য শিখেছে। আপনাদের ভগবান মানা লাগবে না, কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে যদি না স্বীকার করো, তাহলে তুমি যদি নমশূদ্র হও, পণ্ডক্ষত্রিয় হও, তেলি হও, মালি হও, রাজবংশী হও, যদি এইরকম তারা এসসি এসটি ওবিসি হও, তাহলে তুমি যে সত্য জানো না তার পরিচয় দিচ্ছ, অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছ। কারণ গুরুচাঁদ ঠাকুর যে কোনো একজনের জন্য কিছুই করে নাই, সবার জন্য কাজ করেছে, ইতিহাসে দেখতে নাই। যার জন্য সরকার স্বীকৃতি দিয়েছে গো, আমি বলি সবার ভাই, আমাদের মানুষ কত সুসম্পন্ন বলবে। এই জন্য বলেছিলাম যে আজকে আমাদের মধ্যে যারা অর্থবান, যারা শিক্ষিত, তারা যদি মনে করে এটা আমাদের জন্য হয়েছে, না তোমার জন্য হয়নি, যদি না জন্মত তাহলে আজকেও তোমার গলায় হাড়ি বান্ধা থাকতো, পিছনে ঝাঁটা বান্ধা থাকতো, তোমাকে এখনো আওয়াজ করতে উঠতে দিত না। এখনো জানেন সাঁওতাল গুন্ডা যারা এখনো তাদের দেখেন শহর তাদের, এই দেখবেন এখন কেউ মাধ্যমিক পাস করছে, কেউ হয়তো সবে বিয়ে পাস করছে, এই প্রথমে একজন দুজন চাকরি পাচ্ছে, পেপারে দেয়। কেন? আপনারা দেখবেন প্রথম ইংরেজদের বিরুদ্ধে কারা বিদ্রোহ ঘোষণা করেছিল? সাঁওতাল বিদ্রোহের কথা শোনেননি? ইংরেজরা যখন গিয়ে ওই আদিবাসীদের ঘরে গিয়ে হানা দিয়ে তাদের মা বোনকে তুলে নিয়ে আসতো, অত্যাচার করতো, তারা প্রথম বিদ্রোহ করেছিল। আর এই যে বাবু শ্রেণী যাদের দেখেন, এরা কেউ তখন তাদের পাশে দাঁড়ায়নি, বরং ওরা চাকরি করত, ওরা জোর করে নিয়ে সাহেবের কথা মতো ওদের ঘর থেকে মা বোনদের টেনে নিয়ে সাহেবদের ভোগের খোরাক জোগাত। তাই আদিবাসী যারা যারা যখন বিদ্রোহ ঘোষণা করে, আপনারা সিধু কানুর নাম শোনেননি? আদিবাসী নেতা। কেন? তারা লড়াই করেছিলেন বীরের মতো, ভীরুর মতো নয়। তাই ওরা তখন একটা আইন পাস করেছিল, ক্রিমিনাল অ্যাক্ট। যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তারা ক্রিমিনাল, হেরিডিটি ক্রিমিনাল। হেরিডিটি মানে পরম্পরায়। আমাদের নমশূদ্রদের নামেও সেই হেরিডিটি ক্রিমিনাল কেস করেছিল। শুনে তো সবাই তখন পাগল হয়ে গেল। একটু ইতিহাসটা জানা দরকার। যে ইতিহাস জানে না সে কোনোদিন গোলামি বন্ধ করতে পারে না, সে গোলাম থাকে সারা জীবন। ইতিহাস জানবে, সে গোলামের শৃঙ্খল ছিন্ন করে মুক্তির পথে হাঁটবে, মুক্ত হবে। গুরুচাঁদের আন্দোলনের মুক্তি মানে মরে স্বর্গে যাওয়া না, এই দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে যেজন মুক্ত আকাশে বিরাজ করিবে, মহাপ্রভু এই জগতে ঠিক তারা মহামানব প্রেমিক হবে, প্রকৃতির প্রেমী হবে, বিশ্বপ্রেমী হবে। তাহলে কি হয়েছিল? ফরিদপুরে গোপালপুরে হাডুডু খেলা বা ফুটবল খেলা হয়, তাহা নিয়ে গন্ডগোল হলো মহাশয়। ওখানে তো নোমদের চাক, মুসলমানদের সাথে যখন গন্ডগোল হলো, প্রথমে ওরা অপমান করেছিল, এবার নোমরা তো শক্তিশালী, তারা বলছে ভাই এটা ঠিক না। নমশূদ্ররা কম সংখ্যায় ছিল কিন্তু মারপিটে তারা জিতেছিল। পরে যখন ওরা বেশি লোক নিয়ে এসেছিল সেখানে দাঙ্গা হয়েছিল, কিন্তু সে দাঙ্গাতেও আমাদের মধ্যে বেশি ঘায়েল করতে পারেনি। কিন্তু ওই যে কৌশলী লোক, আপনার
শত্রুদের তার সাথে মিত্রতা করলে তার শক্তি বৃদ্ধি পাবে, আপনার শত্রু ধ্বংস হবে। তাই আমাদের যারা যুদ্ধ ধরে দলিত পতিত করে শোষণ করছিল, তারা কি ওদেরকে যুক্তি দিল, কারণ মুসলমানরা তো রাজার জাতি, এই ভারতবর্ষকে 600-700 বছর রাজত্ব করেছে, তাদের যে মাথা তাদেরকে গিয়ে বললো এই যে নমরা এরা খুব বারবার বেড়ে গেছে, এদের সোজা করা যায়, এদের নামে ক্রিমিনাল কেস করো তোমরা। ওই যে হেরিডিটি ক্রিমিনাল অ্যাক্ট, সেই অ্যাক্টে নমদের বিরুদ্ধে গিয়ে কমপ্লেন জানালো। নমদের কাছে যখন এই খবর গেল, তারা সবাই হায় হায় করতে রাখলো। এর মানে কি জানেন? এই কেসের যারা আসামি হবে তাদের পাড়ায় পেটাই পুলিশ, যেমন সিআরপিএফ থাকবে মহাশয়, যখন খুশি ধরে নেবে বলি এই সবাই। তাদের ধরে নিলে কোনো ওয়ারেন্ট লাগবে না, আমি বলি সবার ঘরে যখন তখন গিয়ে সবাইকে গ্রেফতার করতে পারে, যখন তখন অ্যারেস্ট করবে, তার জন্য ওয়ারেন্ট লাগবে। তাদের কি লেখা আছে? তাদের ঘরের ছেলেমেয়েরা লেখাপড়ার অধিকার পাবে না, তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না, তারা রাজপথে উঠতে পারবে না, তাদেরকে এমন জায়গায় থাকতে হবে যেখানে কোনো উন্নতি নাই। আচ্ছা বলুন তো, একটা জাতি যদি লেখাপড়ার অধিকার না পায়, যদি তারা সব জায়গায় যেতে না পারে, তাহলে তারা কি মানুষ হতে পারে? এবং সেখানে এমন ভাবে পুলিশ দেওয়া হবে, তারা কোনো কিছু বলবে না, শুধু পেটাবে, উল্টো পাল্টা করবে। আর প্রত্যেক পুরুষকে সপ্তাহে সপ্তাহে গিয়ে থানায় হাজিরা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। সবাই ভয় পেয়ে গুরু চাঁদের কাছে গিয়ে ডাক দিয়ে যে কয়, বাবা তুমি একটা কিছু করো না উপায়। বাবা, আমাদের উপরে যে অত্যাচারের খাড়া নামিয়ে এসেছে, এর হাত থেকে বাঁচবো কি করে? একটা পথ বের করে দাও। বলছো তোদেরকে আমি গন্ডগোল করতে বলিনি, তোরা যখন দাঙ্গা করতে গিয়েছিলি আমার কাছে জিজ্ঞেস করেছিলি, একটা মানুষের দুটো খারাপ কথা বললে তাতে কি হয়? গায়ের চামড়া কেটে যায় না তার অসুখ হয়? কি হয়? সামান্য জিনিস একটু অপমান করেছিল, চলে আসছিস। বলছে বাবা যা হওয়ার হয়ে গেছে, এখন কি করব? বাঁচাতে তো হবে সমাজকে, জাতিকে। বলছে বাঁচাতে পারি তোরা যদি আমার কথা শুনিস, আমার কথা মতন যদি কাজ তোরা করিস। বলছে বাবা বলো তুমি কি করতে বলো? বলছে কি করতে বলি জানিস? যদি কেউ সুশিক্ষায় শিক্ষিত হয়, তখন তাদের ক্রিমিনাল এইটা ভুলে বুঝে যায়। আমি এই ওরাকান্দিতে ইংরেজি স্কুল করবো, তোরা টাকা দিবি। যদি সবাই মিলে টাকা দিস, তাহলে আমি এখানে ইংরেজি স্কুল করে তোদের ঘরের ছেলে মেয়েকে আমি লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিত করবো। তোদের ঘরের ছেলে মেয়েরা যখন সুশিক্ষিত হবে, ওই যারা কূটকৌশলী তারা তখন পরাজিত হবে। সবাই বললো বাবা তোমার কথা মতোই কর্ম হবে। বলি তোমার খাই শুধু একটু আমাদের বাঁচাও নিবেদন জানাই। বলে বাবা তোরা দুঃখে থাকবি, বিপদে পড়বি, আমি সুখে থাকতে পারি। মীর সাহেবকে ডাক দিলেন, মীর সাহেব আপনি তাড়াতাড়ি কলকাতায় যান। কলকাতায় গিয়ে দেখেন সরজমিনে তদন্ত করতে কমিশনার আসবে, তদন্ত করে তারপর সিদ্ধান্ত নেবে। পুলিশ কমিশনার আসবে, ফরিদপুরের সুপার থাকবে, এসপি যাকে বলে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপিও থাকবে। তারা সবাই মিলে ওখানে তদন্ত করে সরজমিনে তারপরে সিদ্ধান্ত নেবে এদের ক্রিমিনাল বলা যাবে কি। তুমি আগের থেকে গিয়ে এই সমাজের প্রতি যে অন্যায় অত্যাচার
আমাকে বলবেন, কারণ কমিশনার সাহেব আর সিএস স্মিথ অস্ট্রেলিয়া থেকে এসেছেন। রাজপুরোহিত মহাশয় সবার সাথে কথা বলতে পারে সব সময়। অন্য মানুষের অনেক সময় লাগতো, অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, কিন্তু ওনার তা না, অ্যাপয়েন্টমেন্টের দরকার পড়ে না। উনি গিয়ে যখন তখন যার সাথে দেখা করতে পারতেন। মির সাহেব গিয়ে কলকাতা দিয়ে যখন ওরা কান্দি গেল, 15-20 দিন তাতে লাগিয়া গেল। কারণ তখন তো এরকম যাতায়াতের ব্যবস্থা ছিল না, নৌকায় করে গরুর গাড়িতে করে তারপরে যাতায়াত করতে হতো। গুলজার ঠাকুরকে বললেন যে বাবা সাহেবরা আর মাত্র 4 দিন পরে আসবে। বলছে 4 দিন পরে আসবে, কিন্তু যে কোনো কারণে হোক, যেভাবে হোক, তোমাদের এই সাহেবদের ওরাকান্দি ঠাকুর বাড়িতে নিয়ে আসতে হবে সবার আগে। বলছে আনবো তো, রাস্তা কোথায়? লঞ্চ ঘাট থেকে নেমে এই পর্যন্ত আসবে, তার রাস্তা কোথায়? ওরা তো পায়ে হেঁটে আসবে না। বলছে সে ব্যবস্থা আমি করে দেবো, মাত্র 4 দিন সময়, 4.5 মাইল রাস্তা। সবাইকে ডাক দিল যখন, হাজার হাজার নমুনা তখন ঠাকুর বাড়ি গেল। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে তাদের বলিয়া দিয়েছিল, এই সাহেবদের আগে ঠাকুর বাড়ি আনতে হবে, তা নাহলে ওরা গিয়ে কানে বিষ দেবে, তোদের বিপদে পড়তে হবে। ঠাকুর বাড়িতে এনে আমি তাদের আসল চরিত্র দেখাতে চাই। এই 4.5 মাইল রাস্তা তোরা 4 দিনের মধ্যে মাটি কেটে রাস্তা তৈরি করে দিতে পারবি? বলছে হ্যাঁ পারবো, তুমি শুধু আমাদের একবার আদেশ দাও। 4.5 মাইল রাস্তা 3 দিনের মধ্যে মাটি কেটে তৈরি করে দিল। সারি সারি কলা গাছ রোপণ করিও, মায়েদের লাল করে সাদা শাড়ি পরিয়ে গলকা কাসর দিয়ে সাজাইয়ে দেয়, ধুতি করে গেঞ্জি গায়ে ছেলেরা দাঁড়ায়। মায়েরা লাল করে শাড়ি আর ছেলেরা সবাই ওই যে ডুমো কাপড় আছে না, আর গেঞ্জি গায়ে দিয়ে ঠাকুরের দল নিয়ে আর ঘোড়ার গাড়ি নিয়ে 18খানা এডুকেটেড ছেলে, শশী ভীষণ, আমাদের মুকুন্দ বিহারী মল্লিক, নীরদ বিহারী মল্লিক ইত্যাকারে যারা লেখাপড়া করেছে তারা মিলে লঞ্চ ঘাটাতে গেল। কমিশনার সাহেব যখন লঞ্চ ঘাটাতে এলো, সমস্ত মানুষের, সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধি সেখানে গেছে। মুসলমানের ছিল, কায়েদ বাউনের ছিল, খ্রিস্টানদের ছিল, বৌদ্ধদের ছিল, ইহুদিদের ছিল। সবাই যখন সবকিছু অভ্যর্থনা জানিয়ে শেষে মির সাহেব গিয়ে শশীভূষণ এই 18টা ছেলেকে সামনে গিয়ে পরিচয় করে দিল, ইনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, আর এরা সব তার ফলোয়ার্স। তারা টাই স্যুট পরে যখন ইংরেজিতে কথা বলে তাদেরকে অভিবাদন জানিয়ে আহ্বান করায় বড় প্রীতিলাভ করেছিলেন সবাই। কমিশনার সাহেব তখন বড় প্রীতিলাভ করলেন। ডঙ্কা কাশি বাজিয়ে ওই ঘোড়ার গাড়িতে করে যখন নিয়ে যাচ্ছে, সাহেবরা তো এ সমস্ত দেখেনি, সারিবদ্ধ হয়ে মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি করছে, হরিবল হরিবল হরিতে মুখরিত হচ্ছে। ডঙ্কা কাশি সিংহা সহযোগে দিল, নৃত্য করতে করতে সাহেবদের নিয়ে যে চলিল। যেতে যেতে মনে পড়ছে চোখে একটু করে বন্ধ হয়ে যাবে, জানে না পুরো রাস্তা ওইভাবে চেনে। সাহেবরা ভাবছে একটু করে বন্ধ হবে, কিন্তু ওই 4.5 মাইল রাস্তা
এখন কত জানে 7 কিলোমিটারের মতো। পুরোটা ওই একইভাবে কীর্তন করতে করতে নিয়ে গেল। ঠাকুর বাড়িতে যখন ঢুকছে, গুরুচাঁদ ঠাকুর ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। মির সাহেব বলছেন এই হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর, এই শশীভূষণ ঠাকুরের বাবা লর্ড হরিচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। যখন বলেছেন গুরুচাঁদ ঠাকুরকে দেখেই করজোড়ে আমাদের মানুষ যেমন প্রণাম করে সেইভাবে ওই সাহেব প্রণাম করেছে। গুরুচাঁদ ঠাকুর ফুলের মালা দিয়ে, ওই যে আমাদের কুলো দিয়ে বরণ করে না, প্রদীপ থাকে, ধান থাকে, দুব্বা থাকে, যখন ওই ধান দুব্ব নিয়ে ঘুরিয়ে ওই ধান দুব্ব মাথায় দিয়েছে, ওই কমিশনার সাহেব সিএস স্মিথকে জিজ্ঞেস করছে এটা কি, কারণ ওরা তো এটা কোনোদিন জানে না, কোনোদিন কেউ করে না। মির সাহেব যখন বলতে গেছে গুরুচাঁদ ঠাকুর বাধা দিয়েছে, দাঁড়াও আমি বলছি। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, শোনেন সাহেব মহাশয়, এর ভিতরে 3টে জিনিস আছে, 3টে জিনিসের মাহাত্ম্য বলবো আপনাদের কাছে। বলছে দেখো, এই যে কুলোর ভিতরে কি আছে, ধূপ আছে, দীপ আছে, আর আছে কি ধান আছে, দুর্বাস। এর মানে কি? মানে হচ্ছে এই প্রদীপ, এর অর্থ হচ্ছে তোমার জীবনে যেন কোনোদিন অন্ধকার নেমে না আসে, সারা জীবনে যেন তোমার আলোকময় থাকে, তুমি যেন সুন্দর পথে থাকতে পারো, তার প্রতীক। এই যে ধূপ, ধূপে যে ধোয়া হচ্ছে কি হয়, সুন্দর গন্ধ, যদি কোনো আজে বাজে গন্ধ সেটা তোমার নাকে কোনোদিন যাবে না। আর এই ধোঁয়ায় মশা মাছি সব কিছু দূরে চলে যায়, তোমাকে বিরক্ত করবে না, ক্ষতি করতে পারবে না। অর্থাৎ তোমার জীবনে যারা শত্রু তারা যেন মশা মাছির মতন সবসময় দূরে থাকে, আর তুমি যেন সুন্দরভাবে সারা জীবন থাকতে পারো। আর সারা জীবন সুন্দর থাকতে গেলে এই জগতে খাবার দরকার হয়, এই জন্য ধান্য দিলাম তোমারই মাথায়। এই যে ধান, এই ধান হচ্ছে অন্ন, সবার জন্য খাদ্য জোগাড় হয় এই অন্নের দ্বারা। তোমার জীবনে যেন কোনোদিন অন্যের কষ্ট না হয়, সমস্ত সবাইকে নিয়ে তুমি সবসময় ভালো থাকো। আর এই যে দুর্বা ঘাস, এই যে দেখছো আমাদের বিল, এই বিলে 14-15 হাত জল হয়। যখন জল হয় এই দুর্বা ঘাস, এর পাতা, সব এই পাতাগুলো পচে যায়, শুধু একটা ডাটা পড়ে থাকে, সবাই ভাবে মরে গেছে। কিন্তু আবার যখন শুকনো হয়, ওখান থেকে আবার নতুন পাতা বের হয়, আবার সবুজ হয়, আবার সবকিছু পরিপূর্ণতা লাভ করে। অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও, তোমার জীবনে যেন কোনোদিন কোনো দুঃখ দুর্দশা না আসে। এইভাবে মহত্ব যখন বুঝাইয়ে দিল কমিশনার সাহেব, তখন কি লাভ করিল। বাবা, এত সুন্দর ব্যাখ্যা, এত সুন্দর আতিথ্যতা, এত সুন্দর ভালোবাসা তো কোথাও পাই। গুরুচাঁদ ঠাকুরের ঘরে গিয়ে, কাচারি ঘরে যখন বসিল গুরুচাঁদ ঠাকুর, তখন মির সাহেবকে বলিল যে আপনারা কিসের জন্য এসছেন? বলছে আমরা একটা কেসের তদন্ত করতে এসেছি। বলছে কি তদন্ত? বলছে এখানে চন্ডাল বলে একটা জাতি আছে, তারা ছেলেরা চুরি ডাকাতি করে, অসামাজিক, তাদের ঘরের মেয়েরা বাজার ঘাটে যায়, তারা অসতী, এরা হচ্ছে অ্যান্টি সোশ্যাল। তাই ক্রিমিনাল অ্যাক্টে এদের নামে অভিযোগ হয়েছে। আমি তদন্ত করে সাজা দিতে চাই, পরিষ্কার করে এই কথাটি আপনারে জানাই। বলছে তাই? আচ্ছা সাহেব এইদিকে আসেন। বলছে ওই যে সব মাঠে ফসল দেখা যাচ্ছে, ওই ফসল এই যে মানুষদের নামে কমপ্লেন করেছে ওরা তৈরি করে।
এই যে রাস্তা দিয়ে হেঁটে আসলেন, আপনাকে যারা অভ্যর্থনা করে নিয়ে আসলো, এরা হচ্ছে সেই সম্প্রদায়ের মানুষ যাদের বিরুদ্ধে এইরকম অভিযোগ করেছে। ওই যে পালতোলা নৌকা দেখছেন, ওই নৌকা তৈরি করে ওখানে বসে না মাছ ধরে, ওরা গান গায়, এই ঘর তৈরি করে, সমস্ত কাজ ওরা করে, কারোর উপরে নির্ভরশীল নয়। পৃথিবীতে একটা মাত্র জাতি কারোর উপরে নির্ভরশীল হতে হয় না। আচ্ছা, তারা যাতে তারা বাঁচতে পারে, সব যারা তৈরি করতে পারে, তারা কি করে ক্রিমিনাল হতে পারে? সাহেব বলছে এটা তো কোনোদিন সম্ভব নয়। যারা সুকর্মী হয় তারা বিশ্বের সম্পদ সুনিশ্চয়। বলে দেখুন, এখানে যারা হিংসুটে ক্রিমিনাল সারা জীবন ঘৃণা করে, তারা এদের নামে এইভাবে মিথ্যা অভিযোগ করেছে। তবে একটা কি জানেন, এদের একটা জায়গায় কম আছে, সেটা হচ্ছে এরা লেখাপড়া জানে না। কারণ এখান থেকে অনেকগুলো স্কুল কলেজ, আর সেখানে যাদের নামে এদেরকে স্কুলে ঢুকতেও দেওয়া হয় না। অনেক কষ্ট করে আমার এই কিছু ছেলে লেখাপড়া শিখেছে, কিন্তু এই সমস্ত মানুষকে আমি লেখাপড়ার জন্য স্কুল করতে চাই। কমিশনার বলে তো ভালো কথা, বলে ইহার জন্য আমার আছে ভীষণ ব্যথা। বলছে আপনি বলছেন ভালো কথা, কিন্তু আমার মনে ব্যথা। আমি অনেকবার এই এসডিওর কাছে, আপনার পাশে বসে আছে, আমি অনেকবার আবেদন জানিয়েছি, আমার স্কুল স্যাংশন করেনি। একটা ইংলিশ মিডিয়াম স্কুল চেয়েছিলাম, স্যাংশন করেনি। বলছে তাই? এসডিওর মুখ কালো হয়ে গেছে। বলছে কি ব্যাপার? ওখানে কমিশনার সাহেব নিজে স্কুল পাস করে দিলেন গো। আর যে কেস করেছিল, সঙ্গে সঙ্গে কেস তারা খারিজ করে দিল। তাহলে যে কেস করেছিল ক্রিমিনাল অ্যাক্টে, সেই কেস খারিজ করলেন। উল্টো কি করলেন না, ওরা কান্দিতে ইংলিশ মিডিয়াম স্কুল সে স্যাংশন করে দিয়ে গেলেন। তাহলে কি করতে এলো? সাজা দিতে এলো, এসে কি করলো? সহযোগিতা করে চলে গেল। কার জন্য গেল? একমাত্র গুরুচাঁদের জন্য। আপনারা জানেন, সেই ব্রিটিশ আমলের আইন যাদের উপরে লাগু হয়েছিল, এই ভারত স্বাধীন হওয়ার পরে 1965 সালে এই ইন্ডিয়া গভর্নমেন্ট সেই আইন তুলেছিল। ওই জন্য সাঁওতালরা এখন সবে স্কুলে যাওয়ার অধিকার পেয়েছে। একটু চোখ বুঝে দেখেন, যদি নমুনা সেই সময় 150 বছর আগে ওই আইনে ফেসে যেত, তাহলে এখন যে বিএ পাস, এমএ পাস, ডক্টর, এসপিআইটি, আইএএস, আইপিএস, এমএলএ, এমপি, মন্ত্রী, ইঞ্জিনিয়ার, স্কুল মাস্টার, প্রফেসর, একজনও ডাক্তার হতে পারত। এখনো গোলামি করা লাগতো। বলি সবার খাই, তাই থাকলে Gracias.